প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সবাই সাধ্যমতো চেষ্টা করছেন ভালো থাকার। আমি রওশনা নিপা আজকে এসেছি আমাদের ৭১-এর প্রহরীর আর একটা আয়োজন নিয়ে। আমরা সবাই জানি গতকাল ১৫ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস গিয়েছে। বাংলাদেশে শোক দিবস এখন একটা শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে। বর্তমান ইউনূস গং শোক দিবস যারা পালন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাই শুধু দেয়নি, তাদেরকে রীতিমতো শাস্তিও দিয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন, একজন ক্ষুদ্র রিক্সাওয়ালা যিনি ৪০০ টাকা দিয়ে তার সমস্ত উপার্জন দিয়ে ফুল কিনে নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর বাড়িতে ধানমন্ডি ৩২ নম্বরে সেই পুষ্প উনি শোক দিবসের প্রতীক হিসেবে উনি অর্পণ করবেন বলে তিনি তার নিজের টাকায় সেই রিক্সাওয়ালাকে শুধুমাত্র মারধরই করা হয়নি, তাকে রীতিমতো জেলে পোড়া হয়েছে এবং তাকে হত্যা মামলার আসামি দেওয়া হচ্ছে। এরকম আরো অনেকেই নাজেহাল হয়েছেন বঙ্গবন্ধুর বাড়িতে শোক দিবসের সমবেদনা জানাতে এসে। শোক এখন একটা অপরাধের মাত্রা, কিন্তু আমরা কি এই বাংলাদেশকে চেয়েছিলাম বা এই বাংলাদেশকে আমরা সহ্য করব? না বন্ধুরা, বাঙালির ইতিহাস ঘুরে দাঁড়াবার ইতিহাস। সেই ইতিহাসে তারা কখনোই তাদের কোনো পরাজয় মেনে নেয়নি। ইতিহাস বলে বাঙালি সবসময় প্রতিবাদী এবং প্রতিবাদে তারা ফুঁসে উঠেছে, সবসময় প্রতিরোধ করেছে। যেভাবে আমরা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিতেছিলাম। আমরা হারিয়েছি আমাদের ৩০ লক্ষ শহীদ হয়েছেন, আমাদের ৩ লক্ষ নারী তারা নির্যাতিত হয়েছেন, কিন্তু আমরা হার মানিনি। আমরা আমাদের জয় সুনিশ্চিত করেছি। একইভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে সবাই ভেবেছিল এই বাংলাদেশ আর ফিরে আসবে না, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে চলে যাবে। না বন্ধুরা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবারও পরাজিত হয়েছিল, আবারও বাংলাদেশ ফিরে এসেছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশে। গত ১ বছর আগে ৫ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে আবারও সেই বিরোধী শক্তি চারা দিয়ে উঠেছে। তারা আবারও তাদের মতো করে বাংলাদেশকে সাজাতে চাইছে, যে কারণে বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধ মানেই অপরাধ। সেই অপরাধ বা সেই অত্যাচার আমরা যে কখনোই সহ্য করব না, সেই কথাগুলোই কিভাবে আমরা বারবার ফিরে এসেছি আমাদের বাংলাদেশকে পুনরুদ্ধার করতে এবং বারবার পরাজিত করেছি সেই শকুনিদের, সেই আলোচনা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে আছেন খুরশিদ আনোয়ার বাবলু। আপনারা অনেকেই হয়তো চেনেন ওনাকে, অনেকে নাও চিনতে পারেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি ১৯৭১ সালের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সরাসরি যুদ্ধ করেছেন এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরেও উনি বিদ্রোহী হয়েছিলেন। এবং সেই অবস্থাগুলো আজকের বাংলাদেশ কেমন এবং ১৯৭৫-এর বিষয়গুলো কেমন আছে সেগুলো আমরা তার কাছে জানবো। এবং সেই সাথে আমাদের সঙ্গে আজকে আরো আছেন অ্যানি ফেরদৌস, আমাদের নিউ ইয়র্কের অতি পরিচিত মুখ, আমাদের খুবই প্রিয় মুখ, যিনি আমাদের নিউ ইয়র্কে একটা প্রতিবাদী মুখও বলতে পারেন, একজন চরম অনেক বড় সংগঠক। বিপাতে আছেন উনি, বিপার একটা পরিচালনার ভূমিকায় আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে যে আলো ছড়াচ্ছেন বাংলা ভাষা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের, তার হচ্ছে একজন অগ্রদূত। এবং আমাদের ৭১-এর প্রহরী যে সংগঠনটা আছে তার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আপনাদের দুজনকেই স্বাগত। কেমন আছেন? আমি প্রথমে যেতে চাইবো হচ্ছে খুরশিদ আনোয়ার বাবলু, আপনার কাছে। ভালো আছি। আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আনি আপা কেমন আছেন? ভালো আছি। একটু বেশি ভালোই লাগছে এই কারণে যে গতকালকে আমরা শোক দিবসের যে একটা আয়োজন করতে চেয়েছিলাম, সুন্দরভাবে সেটা করেছি। এই বাংলাদেশের জন্য আমরা দূরে থেকে তার কিছু করতে পারি না, চেয়ে চেয়ে দুঃখগুলাই দেখছি, আর তার সাথে এরকম ছোটখাটো যাই করতে পারছি সেটুকু আমাদের জন্য ভালো লাগে। আমাকে ডেকেছেন কথা বলবার জন্য। আমি জানি না কতটুকু বলতে পারবো, কিন্তু এটাও আমার আজকের শনিবারের বিশেষ ভালো লাগা।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের ৭১-এর প্রহরীর এই আয়োজনে স্বাগত। আমরা যে আজকে আমি যে বিষয়টাকে রেখেছি সেটা হচ্ছে ঘুরে দাঁড়াবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমাদের সঙ্গে দুজন যোদ্ধা আছেন, যদিও বাবলু ভাই প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন একসময়, এখনো আমরা যতটা জানি লড়াই করছেন বাংলাদেশকে ফিরিয়ে আনতে। আপনি তো এখনকার আমাদের অনুকরণীয় যোদ্ধা একজন। তো সেই জায়গায় আমি অ্যানিয়াপা আপনাকে হচ্ছে অভিনন্দন জানাতে চাই গতকালকের যে অসাধারণ অনুষ্ঠানের জন্য। আমরা জানি যে অনেকেই জানি যারা ৭১-এর প্রহরীর সাথে আছে, আপনি এই প্রোগ্রামগুলোর মূল যে মানে প্ল্যানিং আইডিয়া এই জায়গাগুলো আপনার কাছ থেকে আসে। অসাধারণ কিছু একটা প্রোগ্রাম হয়েছে, আমরা শোক র্যালি করেছি, আমরা পুষ্প দিয়েছি, আমরা সংস্কৃতি গান শুনেছি, সেই সাথে কথা শুনেছি, সবকিছুই চলচ্চিত্র। এত ছোট্ট একটা জায়গার মধ্যে মানে সময়ের মধ্যে যে এত বিশাল আয়োজন, এবং আমরা দেখেছি দু ধরনের দর্শক, যেটা হচ্ছে একেবারে আমাদের বয়স্করা যেমন ছিলেন, তরুণরাও ছিলেন সেই দর্শক সারিতে। এবং সবচেয়ে একটা অভিবাদনের জায়গা আপনাকে বলবো, দুজন খুবই তরুণ যারা আমার ধারণা এদেশের জন্ম, তারা আপনার যেটা করেছে, তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং আমার মনে হয় কারাগারের রোজনামচা দুটো জায়গা থেকে তারা পাঠ করেছে। তো আপনার কাছে প্রথম প্রশ্নটা যে এই যে আমরা অনেকেই বলি জেনজি বা হচ্ছে এই বয়সের লোকজন আসলে আমাদের ইতিহাস আমাদের এসব জানতে চায় না, তারা খুবই স্বার্থপর, সেখানে এই অসাধ্য সাধনগুলো আপনারা আসলে কেমন করে করছেন? অ্যানিয়াপা। জি, আমি কথা বলার আগে না আমি একটা আওয়াজ সবাই হ্যাঁ, আওয়াজটা হচ্ছে বাবলু ভাই একটু মিউট যদি করেন আপনি নিজেকে। হ্যাঁ, তো আমি আমার অবস্থান থেকে আমি বলতে পারি, আমি যেহেতু বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস এই সংগঠনের মাধ্যমে আমাদের নতুন জেনারেশনকে আমাদের বাংলা ভাষা এবং বাংলাদেশ বাংলা সংস্কৃতি বিষয়ে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি, আমি সেই আলোকে বলতে পারি জেনজিকে শিক্ষা দেয়া এবং আলোকিত করা আমাদের জেনারেশনের দায়িত্ব। যেই জেনজিকে আমরা দোষারোপ করছি, তারা বকে গেছে, তারা জানে না, তারা শিখে নাই, সেই জায়গায় আমাদের নিজেদের দিকেও আঙ্গুল তুলে বলতে হবে আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি। যে আমরা শুধু তাদের বকে যাওয়ার দিকগুলো দেখলে হবে না, তাদের অনেকগুলো কারণ থাকতে পারে। এক, তারা শিক্ষাটা পেয়েছে নাকি, দুই, তাদের অর্থনৈতিক অবস্থাটা কিরকম ছিল, ৩ নম্বর, দেশের কোন পরিস্থিতিতে তারা এরকম বকে গেল। এরকম অনেকগুলো কারণে যে এই জেনারেশনটা আমরা যেভাবে চাই সেভাবে চলতে পারে না। আর আমার এখানে নতুন প্রজন্মকে নিয়ে শুধু গর্ব করব না, আমি গর্ব করব অভিভাবকদেরকেও নিয়েও, যে তারাই তো ছেলেমেয়েদেরকে ভাবছেন যে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের বাংলাদেশকে জানাতে হবে, শেখাতে হবে। বাংলা ভাষাটা ওদের ভবিষ্যতে নিত্য প্রয়োজনীয় কাজে না লাগুক, কিন্তু তাকে বাংলা ভাষাটা শিখতে হবে, কারণ বাংলাদেশ, বাংলা ভাষা, বাঙালি, এটা তাদের আত্মপরিচয়। সেই জন্য তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন। এবং আমরা প্রথম থেকে, আমি নিজে ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, যেটা জেনেছি, যে ইতিহাস দেখেছি, যেটা সত্য, ইতিহাস তো ইতিহাস থাকবেই, ইতিহাস তো বদলানো যাবে না। সেই ইতিহাস আমরা যেভাবে শিখেছি একই রকম ভাবে আমরা সেটা নতুন জেনারেশনের মধ্যে পৌঁছে দিচ্ছি। সেখানে আমরা এই যে রাজনৈতিক পরিবর্তনের যে একটা ছাপ সাধারণ মানুষের মধ্যে আসছে, এসে যেতে পারে, সেটা নিয়ে আমরা আবার রাজনীতি নিয়ে তো আমরা কাজ করি না, আমরা কাজ করি সংস্কৃতি নিয়ে। এবং সেই সংস্কৃতি হলো ইতিহাস ভিত্তিক। আমার ইতিহাস যা বলে সেটার উপর ভিত্তি করে আমরা তাদের সংস্কৃতি শেখাই। এবং সেইভাবেই আমাদের প্রতিটা পারফরমেন্সে, প্রতিটা দিবসে বাংলা গণজাগরণের গান থাকবে, কবিতা থাকবে, নাটকের অংশ থাকবে, এবং বঙ্গবন্ধু একই ধারায় আসবেনি। আমরা প্রথম থেকে বঙ্গবন্ধুর আমাদের যে বাংলা যে ক্লাস হয় বাচ্চাদেরকে নিয়ে, সেই ক্লাসে ইতিহাসের ছোট ছোট অংশ থাকে, একেবারে বিগিনার্স ক্লাস থেকে নিয়ে 5th গ্রেড পর্যন্ত যে আমরা পড়াই
আস্তে আস্তে তাদের অংশটা বড় হয়, যে একদম শুরু থেকে ৭ই মার্চ কি, কেন আমরা ৭ই মার্চ পালন করি, ১৬ই ডিসেম্বর এবং ২৬শে মার্চের মধ্যে পার্থক্যটা কি, কত মাস ধরে যুদ্ধ হয়েছিল, এই ছোট ছোট বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাই। এবং সেটারই পরিণতিতে আরো যখন তারা বড় হয়, তাদেরকে যখন আমরা বলি যে তুমি নিজে ইংরেজিতে রিসার্চ করো যে কবি জসিমউদ্দিন কে ছিলেন, আমি বাংলায় যতটুকু বললে যতটুকু বুঝবে তুমি ইংরেজিতে আরো ভালো বুঝবে, গো রিসার্চ অ্যান্ড ফাইন্ড অ্যান্ড দেন আমাকে সে কিছুটা বাংলায় বলো। সেই রকম ভাবে বঙ্গবন্ধুকে আমরা শিখিয়েছি, বঙ্গবন্ধুর আদর্শ এবং তার বলিষ্ঠতা আমরা উদযাপন করি, তাদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করি। এবং এখনো কিছু কিছু অভিভাবক যে দ্বিমত পোষণ করেন তা নয়, বর্তমান পরিস্থিতিতে তারাও মনে করেন যে আমাদের যে মব সরকারের এই যে অংশটা, তারা মগজ ধোলাই, আমরা যদি মগজ ধোলাই বলি তাদের কাছে ভালো লাগবে না, কিন্তু এটা হয়েছে। তারা বাদে তারা কিন্তু ছেলে মেয়েদেরকে আমাদের কাছে দিয়ে রেখেছেন, কিন্তু তারা এখনো পরিবর্তন হতে পারছেন না। তো আমি মনে করি যে আমাদের মতো যারা কাজ করছেন এইসব জগতে, আমাদের এই কাজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, আমাদের জেনারেশনকে শিক্ষিত করবে। অবশ্যই অবশ্যই, আমি অবশ্যই মনে করি যে এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জে বিপা বা আপনারা যেভাবে করছেন এবং বর্তমানে ৭১ প্রহরী যেভাবে এগিয়ে এসছে এবং একটা অ্যাডাল্ট ইয়াথ যে কম্বিনেশন সবসময় দেখি আমরা ৭১ প্রহরীর প্রোগ্রামে, সেটা একটা ভালো উদ্যোগ। আমি একটু বাবলু ভাইয়ের কাছে যাব এখন। খুরশিদ আনোয়ার বাবলু, আমি জানি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তো এই যে আপনার সেই মুক্তিযুদ্ধের গল্পটা তো আসলে বিশাল একটা গল্প, সেই গল্প হয়তো আমরা আর একদিন শুনবো। তারপরেও আপনি যদি খুব ছোট্ট করে একটু বলেন যে আপনি কোন সেক্টরে এবং কিভাবে যুদ্ধটা করেছেন এবং কিভাবে আঘাতপ্রাপ্ত, তখন আপনার বয়সটা কত ছিল? জি, আনমিউট করতে হবে বাবলু ভাই, আপনাকে আনমিউট করতে হবে। জি, এখন বলেন। ধন্যবাদ। আমি ১৯৭১ সালে ১০ম শ্রেণীর ছাত্র ছিলাম, রানিং 15 ইয়ার্স, ১৫ বছর বয়স। আমি ছাত্রলীগ করতাম। আমার পরিবারটাই ছিল রাজনৈতিক। আমার খালু ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং উনি ১৯৭০ সালে নির্বাচিত এমপি হয়েছিলেন। যেহেতু আমার খালু এমপি ছিলেন এবং যশোর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, আমি তার পিছনেই রাজনীতি করে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, ভালো লাগতো। আর বুঝতাম সিনিয়রদের কথাবার্তা শুনে যে আমরা পরাধীন, নির্যাতিত, নিপীড়িত একটা জাতি। এসব শুনেই আমি কেন জানি আমার মনের ভিতর থেকেই আমি এগুলো করতাম। মিছিল, মিটিং, ভালো মাইকিং করতে পারতাম, পোস্টারিং করতে পারতাম, ওয়ালিং করতে পারতাম, এগুলো করতাম পড়ালেখার পাশাপাশি। যাই হোক, আপনারা তো জানেন যে মার্চ মাসে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেল। সামরিক জনতা এহিয়া খান এবং জুলফিকার আলীর ভুট্টোদের ষড়যন্ত্রের কারণে নির্বাচিত আওয়ামী লীগকে তারা ক্ষমতা। বাবলু ভাই, আপনার মাইকটার সামনে কি কোনো কিছু আছে? একটা শব্দ হচ্ছে। না, ফ্যান বা এরকম কিছু? না না, ওকে ওকে, ফ্যান আছে দূরে। ওকে, নো প্রবলেম। আমার এখানে কোনো শব্দ নেই। ও আচ্ছা, ঠিক আছে, বলেন। একটু ধরা। যাই হোক, আমি যেহেতু ছাত্রলীগের, আমি সিটি ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলাম। আমি খুব ভালো সেই সময় ইন্টার স্কুল ফুটবলার হিসাবে একজন নামকরা ফুটবলার ছিলাম। এই কারণে আমাকে সবাই মিলে ওই ছাত্রলীগের নেতৃবৃন্দরা আমাকে ক্রীড়া সম্পাদক বানায়। এখন আপনারা তো জানেন যে ১৯৭১ সালে মার্চ মাসে যখন উত্তাল হয়ে গেল, ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের পর ৭ই মার্চের ওই ভাষণটা কিন্তু ১৯৭১ সালের ৭ই মার্চে রেডিও টেলিভিশনে প্রচার করা হয়নি। তখন রেডিও টেলিভিশনের কলাকুশলীরা
বিক্ষোভে চলে যায়, হরতালে চলে যাওয়ার কারণে রেডিও টেলিভিশন তো বন্ধ হয়ে যায়। তখন পাকিস্তান সরকার বাধ্য হয়ে 8ই মার্চের সকালবেলায় বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের ওই ভাষণটা রেডিওতে শোনায় এবং টেলিভিশনে দেখানো হয়। তখন তো এত ব্যাপক টেলিভিশন ছিল না, যশোরে 4-5টা টেলিভিশন ছিল। একটা আমিন হোটেল বলে একটা আমার আমার বাড়ির কাছেই কি পয়েন্টে এই আমিন হোটেলের বারান্দায় একটা বড় টেলিভিশন ছিল, ওখান থেকেই আমরা হাজার হাজার জনতা ওই টেলিভিশনে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটা দেখেছিলাম। এবং ওই আচ্ছা, এই যদি একটু সরি ইন্টারাপ্ট করি, কিছু মানে খুবই দুঃখিত। সেটা হচ্ছে তার মানে আপনি 10ম শ্রেণীর একজন ছাত্র, আপনার বয়স আমি ধরতে পারি 15-16 এরকম কিছু হ্যাঁ হবে, হ্যাঁ এবং আপনি যুদ্ধে গেলেন এবং সেখানে যে আমি যতটা জানি যে আপনি যশোরের খুব বিখ্যাত একটা যুদ্ধের সাথে যেখানে আপনি আহত হয়েছিলেন, ওই হ্যাঁ ঘটনাটা যদি একটু মানে আমাদের আজকের ওই জায়গায় দর্শকদের একটু আচ্ছা, আমার বাড়ির পাশেই হচ্ছে আমার প্রধান পোস্ট অফিসের সামনেই আমার বাড়ি, আর আমার বাড়ির পাশেই কিন্তু সার্কিট হাউস। সার্কিট হাউসে হচ্ছে সামরিক জান্তাদের হেডকোয়ার্টার। আবার আমার বাড়ির পিছনে ধরেন 2 ব্লক পিছনে ইপিআর হেডকোয়ার্টার। এই 30শে মার্চে 26শে মার্চে যখন সারা বাংলাদেশ পাকিস্তানি আর্মিরা অকুপাইড করলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রিভোল্ট হলো। যশোরে রিভোল্ট হলো হচ্ছে, যশোর আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট আছে এই ক্যান্টনমেন্টে, আর যশোর শহর কিন্তু পাশাপাশি। জি, এই যশোর থেকে রিভোল্ট হলো 30শে মার্চ সকালবেলায়। আমরা তো 26শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত কিন্তু কার্ফুর ভিতরে অবরুদ্ধ ছিলাম, এবং এই কার্ফুর মধ্যে পাকিস্তানি আর্মিরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল কলা কুশলী, এমনকি নাট্যকার নাট্যশিল্পীদের পর্যন্ত তুলে নিয়ে যায় মেরে ফেলেছে, তাদের ডেড বডিটাও খুঁজে পাওয়া যায়নি। জি, 30শে মার্চে যখন রিভোল্ট হলো যশোর ক্যান্টনমেন্টে, এই পাকিস্তানি আর্মিরা হচ্ছে বেঙ্গলি রেজিমেন্টের কাছ থেকে অস্ত্র তাদেরকে নিরস্ত্র করার জন্য চেষ্টা করে, তখনই কিন্তু এই সংঘর্ষটা বেঁধে যায়। সকাল এক্স্যাক্টলি। 8টা-9টার ওই সময়। যুদ্ধের ইতিহাসে হয়তো আরেকদিন যেতে পারবো। আমি আপনার কাছে আপনি এই যে আমি আসতেছি। জি, এই 30শে মার্চে রিভোল্ট হওয়ার পরে, যেহেতু আমি ছাত্রলীগ করতাম এবং আমাদের কিন্তু 8ই মার্চের থেকে যশোর মাইকেল মধুসূদন কলেজে কিন্তু ট্রেনিংও হয়েছিল। ইপিআররা আমাদেরকে রাত্রের বেলায় গোপনে ট্রেনিং দিতাম। আমি ট্রেনিং প্রাপ্ত হওয়াতে আমার পিতার দোনালা বন্দুক ছিল লায়ন অ্যান্ড লায়ন, ওই বন্দুক নিয়ে কিন্তু আমি ওই রিভোল্টে অংশগ্রহণ করি। এটা 30শে মার্চে, এবং 3রা এপ্রিল পর্যন্ত আমরা যশোর শহর দখল করে রাখছিলাম। আমাদের সাথে ওই মাগুরার এইচডিও তখনকার কমল সিদ্দিকী, আপনারা জানেন যে পরবর্তীকালে উনি অনেক নাম করে একজন সচিব হয়েছিলেন, ওনার নেতৃত্বে হাজার হাজার মানুষ আসছিল। গোপালগঞ্জের থেকেও পর্যন্ত যশোর শহরের ক্যান্টনমেন্ট ঘেরাও করে রাখছিলাম আমরা, বিভিন্ন মানুষজন এসে। বাহ, এটা তো একটা বিশাল অর্জন। একটা পুরো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আপনারা হচ্ছে ঘেরাও করে রাখছিলাম। তাও এটা কি সাধারণ মানুষ শুধু, না হচ্ছে এর সাথে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বা কোনো কেউ ছিল? ইপিআর, আনসার, পুলিশ এরাও ছিল। সব পুরো বাঙালি যারা ছিল সবাই কম বেশি কিন্তু রিভোল্টে অংশগ্রহণ করে। আচ্ছা, ওই জায়গাটাতে আমরা যেহেতু আজকে একটা অনুষ্ঠানে আসলে এই গল্প শেষ করা যাবে না, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন আজকে করতে চাই। ওই গল্প আমি অবশ্যই একদিন আপনার কাছ থেকে শুনবো, আপনার পুরো যুদ্ধের ইতিহাস। তবে আমি আমি যতটুকু জানি আপনি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আপনি বিদ্রোহ করেছিলেন এবং একটা প্রতিবাদী, এবং আপনি বোধহয় গ্রেপ্তারও হয়েছিলেন। ওই সময়কার আপনার যে গ্রেপ্তার সেটা তো একটু বলবেনই। তার পাশাপাশি যদি ওই সময়কার আবহটা কেমন ছিল যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সপরিবারে, ওই সময়ের পরিস্থিতির সাথে কি আপনি আজকের পরিস্থিতি কিছুটা মিল দেখতে পান? হ্যাঁ, আমি আজকের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি 71 সালের সাথে মিল দেখতে পাই। 71 সালে যে বিপর্যয় এবং যে ধ্বংসযজ্ঞ হয়েছিল, ঠিক সেরকমই বিগত 1 বছর ধরে চলতেছে। আমি এগুলো তার সাথে মিল পাই।
এই আগুন সন্ত্রাস, লুটপাট, ডাকাতি, ছিনতাই, খুন, খারাপি, এগুলো সব ৭১ সালে এর থেকেও মারাত্মক ছিল, কিন্তু আমি সেগুলোর আলামত দেখতে পাচ্ছি। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর আমি তখন বাংলাদেশ ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম এবং বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক। এই ৭৫-এ রিভোল্ট হওয়ার পরে আমার ভাগ্য ভালো যে আমি আমাদের এই যশোরের মুক্তিযুদ্ধের এফএফ কমান্ডার খান টিপু সুলতান, উনি ইন্তেকাল করেছেন ১৭ সালে। খান টিপু সুলতান ৪ বার এমপি হয়েছিলেন। উনি ১৯৭০-৭১ সালে বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। ৭৫ সালে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। আপনার জুলাই মাসে শেষের দিকে উনি আমাকে সাথে করে নিয়ে যায়, ঢাকায় নিয়ে যান শেখ ফজলুল হক মনির সাথে একটা মিটিং করার জন্য। আমি যশোর থেকে আমি এবং খান টিপু সুলতান প্লেনে করে ঢাকায় গেলাম, কিন্তু দুর্ভাগ্য যে 15ই আগস্টে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটে গেল। আমি তো ঢাকায় ছিলাম। আমার বাড়িতে রেড হয়েছিল 3 বার। পাকিস্তানি এই সামরিক জান্তারা ৭৫-এর পরে 3 বার রেড হয়েছিল। আমি আর যশোরে ফিরে যাইনি। পরে আমাকে না পেয়ে আমার মাথার উপরে হুলিয়া জারি করেছিল। আমি 3 বছর পলাতক ছিলাম এবং ঢাকায় ছিলাম। ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আমার যোগাযোগ ছিল। তখন আমার এই ধরেন রাত্রের বেলায় পোস্টারিং করা, মিছিল মিটিং করা, এগুলো করে বেড়াতাম। ঢাকায় মাইকিংও করে বেড়াইছি ওই দুঃসময়। তখন তো বঙ্গবন্ধুর কথা বলা যেত না, মুক্তিযুদ্ধের কথা বলা যেত না, এমনকি জয় বাংলা স্লোগান পর্যন্ত নিষিদ্ধ ছিল। তার ভিতরে আমরা কাজ করেছি গোপনে যতটুকু সম্ভব হয়েছে, এবং এইভাবে করতে করতেই তো আজকের এই বিগত দিনের একটা পর্যায়ে আমরা আসছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, রাজনীতিকদের ভুলের কারণে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ভুলের কারণে আমরা আবারও আরেকটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেলাম। আপনি আমি এটা অবশ্য অনেক বিশ্লেষণের বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক ভুল অবশ্যই ছিল। অ্যানি আপার কাছে এখানে এসে আমি একটা প্রশ্ন করব। আমার মনে হয় ওকে, দুঃখিত। অ্যানি আপা, আপনি কি মনে করেন একজন সামাজিক বিপ্লবী কর্মী হিসেবে, সাংস্কৃতিক জন হিসাবে, যেটা শুধু রাজনৈতিক নেতাদের ভুল, নাকি আমাদের সামগ্রিক যে কালচারাল একটা দৈন্যতা বা কোনো একটা জায়গা, সেখানে আপনি কোথায় এই জায়গাটার ভুলটা বা সীমাবদ্ধতাটা দেখতে পান? কালচারাল, এটা দুইটা ভাগে যদি আমি ভাগ করি, একটা দেশকে, যে দেশের মানুষের একটা রাজনৈতিক দিক আছে, একটা সাংস্কৃতিক দিক আছে। তো রাজনৈতিক দিকটা যদি আপনারা যারা আলাপ করেন, তারা পরিষ্কারভাবে দেখাতে পারেন, দেখান যে কোথায় কোথায় আমাদের ভুল ছিল, কি কি করা উচিত ছিল। কিন্তু সাংস্কৃতিক দৈন্যতা এটা তো এখন গ্লোবালাইজেশনের কারণে এখন বাংলাদেশের সংস্কৃতি, সব দেশের সংস্কৃতিটা একটা কেমন মিক্সড সংস্কৃতি হয়ে গিয়েছে। অন্য দেশের একটু বাবলু ভাই যদি আপনার মাইকটা অফ রাখেন, আমি একটু অডিওটার মধ্যে একটা ইয়ে আছে। থ্যাংক ইউ। জি অ্যানি আপা। অন্য দেশের সংস্কৃতির প্রভাব এক দেশের থেকে অন্য দেশের মধ্যে এটা পড়ছে, কিন্তু আমাদের প্রত্যেক যার যার দেশে এবং যার যার ঘরে আমরা আমাদের দায়িত্বটুকু যদি পালন না করি, তাহলে সাংস্কৃতিক প্রভাবটা আমাদের সংস্কৃতিকে প্রভাবিত করে ফেলবে, এবং সেইখানেই আমাদের সংস্কৃতির দৈন্যতাটা দেখা যাবে। এখন আমাদের দেশে পরবর্তী জেনারেশনরা শুধু ইংরেজি শিক্ষার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বলে মনে হয়েছে, এবং তারা তাদের ছেলেমেয়েদেরকে এমনভাবে স্কুলের পড়াশোনায় দিকে মনোযোগ দিতে প্রেশার দিচ্ছেন। আমি আমার নিজেদের ভাই বোনের ছেলেমেয়েদেরকেই দেখেছি যারা দেশে থাকেন, শুধু টিউটোরিয়ালে যাও, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ এগুলো ভালো করে পড়ো এবং ভালো একটা রেজাল্ট করো, যাতে তুমি উচ্চতর শিক্ষায় বাইরে যেতে পারো অথবা একটা খুব ভালো একটা চাকরি করতে পারো।
কিন্তু এগুলার সাথে সাথে যে আরেকটা দিক রয়েছে, মানুষ হওয়ার জন্য একটা মানুষকে একটা সাংস্কৃতিক বলয়ের মধ্যে না থাকলে যে পরিপূর্ণ মানুষ হতে পারে না, এই জিনিসটা থেকে ধীরে ধীরে আমরা অনেকেই সরে গিয়েছি এবং সেই কারণে এই যে দৈন্যটাতে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের থেকেও অনেক ছেলেমেয়েরা ভালো করে বাংলা বলতে পারে না, অনেকে ভালো করে জানে না, বাংলাদেশের ইতিহাস পরিষ্কার করে জানে না, কে আমাদের জাতির পিতা, কেন ৭ই মার্চ, এই কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তারা ভালো করে জানে না। এই জিনিসগুলা অবশ্যই আমি মনে করি যে সাংস্কৃতিক দিক থেকেও আমরা ঠিক মতো কাজ করতে পারিনি। আমাদের জেনারেশন যারা এই কাজটি করা দরকার, সেই কাজের সাথে আমরা যারা করছি, সম্মুখে যারা আমরা আছি, ধরেন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দিচ্ছি, সঙ্গীত, নৃত্য বা সাংস্কৃতিক বিভিন্ন পর্যায়ে আর্ট, তার সাথে সাথে আমাদের যে অভিভাবকরা, তাদেরকেও তাদেরও বোঝার বিষয় আছে। সেটা এখন বাংলাদেশে না, এই দেশেও বাঙালিরা যারা থাকেন তারা মনে করছেন শুধু ইংরেজি শিক্ষা লাভ করলে, শুধু একাডেমিক শিক্ষায় যদি শিক্ষিত হওয়া যায় তারপরে, এবং তারা অনেকেই যারা বাংলাদেশ থেকে নতুন আসেন, আমরা দেখেছি ছেলেমেয়েদেরকে চাকরিও করতে দিতে চান না। তারা বলেন যে না না, তোমার চাকরি করতে যেতে হবে না, আমি করে দিচ্ছি, আমি তোমার পয়সা জোগাড় করে দিচ্ছি, তুমি ভালো করে পড়াশোনা শেষ করে তারপরে তুমি চাকরিতে যাবে। কিন্তু না, এই দেশে এরা শিক্ষাই দেয় যে তুমি শুধু পড়াশোনা করলে হবে না, তার সাথে তুমি সংস্কৃতি জানতে হবে, আশেপাশে কি হচ্ছে সবকিছু জানতে হবে, ইতিহাস জানতে হবে, এবং সেই সাথে জীবনের যে চলার, জীবন যাপনের যেটা হচ্ছে একটা 17 বছর বয়স থেকে একটা ছেলে তার আর্ন করবে, সে টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে নিজের খরচ চালাইতে হয়, সেই বিষয়টা আমাদের দেশে যেটা হঠাৎ করে মানে মাস্টার্স বড় বড় ডিগ্রি নেয়, পার হয়ে যায়, এরপরে বছরের পর বছর বেকার থাকে, বাবা মা তখন হতাশ হয়ে যায়, কিন্তু তাকে যে জীবনের দক্ষতাটা শেখানো হয়নি, সেটার একটা জায়গা। তো এই আলাপের জায়গাটা আমি আসবো। আনিয়াপা, আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমরা যে প্রতিযোগিতামূলক শিক্ষার বাজারে প্রবেশ করেছি, যেখানে আমার শিক্ষাটা আসলে আমার আর্নিং, আমার টাকা ইনকাম, তার সাথে আমরা মানবতার শিক্ষা, সংস্কৃতির শিক্ষা, আমাদের যে মূল্যবোধের শিক্ষা, সেই জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। এটা হয়তো আমি যেটা বলি যে আমাদের যারা 80-90-এর দশকের যে প্রজন্ম, সেখানেই এই জায়গাটা অনেক বেশি করে শুরু হয়েছে, এখন এটা চূড়ান্ত মাত্রায়, এবং এর ফসল হিসেবে আমরা দেখি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরাও মব করছে, চাঁদাবাজি করছে। আপনি চিন্তা করতে পারেন যে একজন ছাত্র, সে চাঁদাবাজি করতে যাচ্ছে, সে মব করে মানুষকে পিটাচ্ছে। তো এই দায়ভার আমি মনে করি যে অবশ্যই রাজনীতিবিদদেরও। আমি একটু বাবলু ভাইয়ের কাছে আসব। আপনি যেটা বললেন যে মাত্র 15 বছর বয়সে আপনি যুদ্ধে গিয়েছিলেন, এবং সেই যুদ্ধে আপনি জীবন মরণ মানে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আপনার বাবা মা, যেটা আনিয়াপা বললো যে বাবা মারেও একটা দায়িত্ব আছে, বা আপনার বাবা মা, আপনার অভিভাবকরা সেটাকে কিভাবে দেখেছিল, আপনার কেন এটা মনে হয়েছিল? আপনি বলেছেন যে পাকিস্তানিরা হচ্ছে আমাদের ঠকাচ্ছে বা আমাদের নির্যাতিত করছে, কিন্তু একটা 15 বছরের টিনেজার, আমি যদি বলি একেবারেই তরুণ, যে প্রেম ভালোবাসা রোমান্টিসিজম নিয়ে থাকবে, সে কেন দেশের জন্য চলে গেল? ওই সংস্কৃতির ওই জায়গাটা আসলে কি ছিল? আনমিউট করতে হবে বাবলু ভাই, সরি, একটু আনমিউট করতে হবে। জি, আসলে ওই সময় তো শুধু আমি না, সমগ্র বাংলাদেশেরই ইয়াং জেনারেশন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং, সংগ্রামে লিপ্ত হয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল। পারিবারিক শিক্ষা দীক্ষা তো অবশ্যই একটা ব্যাপার। আর আমি রাজনীতিকদের কথা বললাম কারণ ওই সময় একটা রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু একটা সততা ছিল, যেটা আজকের বাংলাদেশে নেই। সোজা কথা, আজকে তো লোভ, লালসা, ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই হচ্ছে রাজনীতিকদের চিন্তা ভাবনা, চেতনা। কিন্তু আমাদের তো ওই সময় এসব ছিল না। আমরা দেশকে সত্যিকারের ভালোবাসতাম। দেখেন, আমি একটা অত্যন্ত সত্যি কথা বলি, আমাদের মুক্তিযোদ্ধাদের সততা এবং ডেডিকেশন, দেশপ্রেম ছিল বলেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
এটার কোনো এটার বাবলু ভাই আপনার ক্যামেরাটা বোধহয় একটু অফ হয়ে যাচ্ছে। না, আমার দিকতে ঠিক আছে। না, আমি এটা অফ আপনাকে হয়ে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ অফ হয়ে গেছিল, এখন ঠিক আছে? না 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 না, আমি আপনাকে আপনার দিকে, আপনার ওখানে সমস্যা, আমার কিন্তু দেখতে পাচ্ছি। ইন্টারনেট স্লো এরকম হতে পারে। হ্যাঁ না, আমি আছে, ইন্টারনেটের সমস্যা আছে, আমি ও কিন্তু দেখতে পাচ্ছি। আমি আপনার ক্যামেরাটা আপনাকে দেখতে পাচ্ছি না বাবলু ভাই, মানে আপনাকে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ, কিভাবে এটা? আমি তো সবই দেখতে পাচ্ছি, না, আমার এখানে কোনো সমস্যা নেই। ও আমি আসলে ঠিক বুঝতে পারছি না, কারণ আমি অ্যানিয়াপাকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। বাবলু ভাই মনে হয় একবার বের হয়ে আসলে কি? হ্যাঁ জি বাবলু ভাই, আপনি একটু কষ্ট করে যদি একটু বের হয়ে আবার একটু ঢোকেন। আচ্ছা, অ্যানিয়াপার কাছে এই ফাঁকে আমি না হ্যাঁ। বাবলু ভাই যখন মাথায় খেলছিল, আমি একটু বলি, সেটা হলো যে এই যে আমি অভিভাবকদের কথা বললাম, এখনকার অভিভাবকরা নিজেরাও তো অন্যরকম। আমাদেরকে কি আসলে শেখাতে হয়েছে যে তুমি গান গাও, মানে আমার পরিবেশটাই সেরকম ছিল। আমার আম্মা কিন্তু রাজনীতিতে জড়িত ছিলেন, এবং আমাদের মতো যে খালারা সবাইকে আমি দেখেছি সুতির শাড়ি পরা। আমার আম্মা সবসময় সাদা শাড়ি পরতেন, কিন্তু ওই ধরনের শাড়ি পরা, শাড়িটা আঁচলটা এরকম করে টেনে দিয়ে একটা ঘোমটা পরা, এরকম বোরকা কভার করে যেতে কখনো দেখি না। এই সংস্কৃতি আমাদের ছিল না। আমরা স্বাভাবিকভাবে আমরা যা দেখছি আমাদের ছেলেমেয়েরা সেটা দেখে শিখছে, সেই রকম পরিবেশ আমরা এখন কেউ দিতে পারছি না তাদেরকে। একদম, আমার কাছে মনে হয় যে দায়টা আমরা আমাদের যে জেনারেশনকে না দিয়ে আমরা নিজেদের দিকে যদি একটু তাকাই। হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের দেশে যে পরিমাণ হচ্ছে মানে অযৌক্তিক ধর্মচর্চার যে বাহারি এবং সেটা প্রকাশের, আমি ধর্মচর্চাটাকে অবশ্যই মনে করি তার প্রত্যেকের ব্যক্তিগত অধিকার, এবং সে বিষয়ে আমার কোনো রকম ইয়ে নাই, কিন্তু কোনো যুক্তি ছাড়া আপনার শুধু প্রকাশের ধর্ম, আপনি ইভেন এখন যেটা সোশ্যাল মিডিয়াতেও আমি দেখি, আলহামদুলিল্লাহ এতটা দোয়া পড়বেন, এটা করলে এটা হবে, কিন্তু তার নিজের জীবন যাপনের যে সততা, যেটা বাবলু ভাই যেটা বললেন, যে এটা শুধু আমরা কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রেই দেখি না। বাবলু ভাই আপনার ক্যামেরাটা আবারও চলে গেছে, হতে পারে ওনার ইন্টারনেটটা একটু স্লো। হ্যাঁ হতে পারে এটা। আপনি যে বলছিলেন যে প্রকাশ করার একটা সংস্কৃতি, সেটা ছাড়া আমার কিন্তু এটাও মনে হয় যে কিছু হারিয়ে ফেলার একটা ভয়, মানে এখানেও আমরা যেমন দেখি দেশে থেকে মানুষ আসলে মেয়েদেরকে চাপিয়ে দেয়, করতে হবে, মাথা থেকে যেতে হবে, সেটা তারা মনে করেন যে এইভাবে আটকে না রাখলে প্রথম থেকে এরা বকে যাবে, এরা আমার সংস্কৃতি থেকে বেরিয়ে যাবে, এই ভয় থেকে আটকে রাখার একটা চেষ্টা। নানা নিয়মের বেড়াজালে তাদেরকে নিয়ন্ত্রণ করা, এবং এটা আরেকটা, এটা হচ্ছে অবশ্যই একটা ইন্টারেস্টিং পার্টও, যে আমেরিকার মতো যুক্তরাষ্ট্রে তারা স্কুলে নানা রকম সংস্কৃতির সাথে জড়ছে, কিন্তু তারা আবার বাসায় একটা অন্যরকম যে বই পড়ে, ওইটা আরেকদিনে অবশ্যই আলাপ করব। কিন্তু এই বিষয়গুলো যেমন এখানকার ছেলে মেয়ের ক্ষেত্রে, একই সাথে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে শুধু পড়াশোনা, বাণিজ্যিক যেটা করলে তার লাভ হবে, এবং এই যে মানসিক চর্চার জায়গাটা না থাকা, সেখানে একটা বড়। আমি একটু বাবলু ভাইয়ের কাছে আবার আসবো। বাবলু ভাই আবার চলে গেলেন। বাবলু ভাই আপনি আবার চলে গিয়েছেন, আপনি যদি আরেকবার ফিরত আসেন। মানে আমি বাবলু ভাইয়ের কাছে আসলে শুনতে চাই যে ৭৫-এর পরে ওনারা কিভাবে বিদ্রোহ আবার ফিরে এসেছিলেন, তো সেইটা শুনবো আমি। আচ্ছা, বাবলু ভাই চলে এসছেন। বাবলু ভাই আপনার কাছে যেটা শুনবো, আপনি যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে ১৯৭১ সালের সাথে আপনি এখনকার সময়ের মিল দেখতে পান, এবং একই সাথে আপনার মাইকটা একটু বাবলু ভাই,
ওকে, যেইটা ওইখানে ৭১ সালের একটা বড় মিল দেখতে পান, যে জয় বাংলা স্লোগান তো অবশ্যই তখন মবের মাধ্যমে বা হচ্ছে আমরা হানাদার বাহিনীর যে বিভিন্ন জায়গায় খুন রাহাজানি সবকিছু ছিল। ৭৫-এও আপনি সেই একই মিলটা আপনি দেখতে পান, যে হচ্ছে ৭৫-এও জয় বাংলা, আজকে যেমন জয় বাংলা বলা একেবারেই মনে করেন যে হচ্ছে বিশাল অপরাধ, এবং সেই জায়গা থেকে তেমনি ভাবে ৭৫-এও ছিল। ৭৫-এ জয় বাংলা বলার অপরাধে মানুষের কারাবাস হয়েছে, মানুষকে নির্যাতন, হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে। আমরা জানি তখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে মব আবারও জায়গাটায় হচ্ছে আপনার হয়েছে। তো ওইখানে আমার মনে হয় বাবলু ভাইয়ের ইন্টারনেটটা খুবই একটা ইয়ে করছে। তো বাবলু ভাইয়ের ওই কথাটা শুনে অ্যানি আপা, আপনার কি মনে হলো যে এখনকার সময়টা তো একই সময় যাচ্ছে, এই যে আপনারা ঘুরে দাঁড়াচ্ছেন ৭১-এর প্রহরী সহ নানা জায়গায়, সেইখানে আপনাদের জায়গাটা আসলে কি মনে হচ্ছে, আমরা কি ফিরে পাবো কিনা বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে? এখনকার পরিস্থিতিটা তো এত ভয়ানক যে ফিরে পাবো না, এটা ভাবতে আমার ভয় লাগে। কিন্তু যেটা করতে হবে, বাংলাদেশে যারা আছেন, যারা আমাদের মতো মনোভাব নিয়ে আছেন, যারা প্রতিবাদ করতে চান, তারা তো নিজেদের জান নিয়ে জানের ভয়ে আছেন। কতজন এভাবে সামনে এগিয়ে আসতে পারছেন? এত সহজ নয় এখনকার যুদ্ধটা আসলে একটা, আমার কাছে কখনো কখনো মনে হচ্ছে আগের ৭১ সালের যুদ্ধ থেকে আরো বেশি ভয়াবহ। কারণ কি, আমাদের দেশের আমাদেরই মানুষগুলা ভীষণ নৃশংস হয়ে গিয়েছে। একটা সাধারণ মানুষকে তারা কিভাবে রিক্সাওয়ালাকে মাটিতে ফেলে পিটাচ্ছে একটু সামান্য ভুলের জন্য, সেটার সাথে কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক নাই। কিন্তু মানুষের সহনশীলতা, মানুষের ধৈর্য, একের প্রতি অপরের যে ভালোবাসা, এই লেভেলগুলা এত নিচে নেমে গিয়েছে যে আমরা একে অপরকেই ছিঁড়ে কুড়ে খাচ্ছি। আর যারা রাজনৈতিক ভাবে ফায়দা ওঠাবার জন্য এই কাজগুলো করছেন, তাদের কথা তো আমরা বাদই দিলাম। কিন্তু আমরা হতাশ, আমি মনে করি তবুও আমরা হতাশ হলে চলবে না। এর মাঝেও আমরা যে সাহসী মানুষদেরকে দেখছি এগিয়ে আসছে, তারা আবার বাংলাদেশে যেন এখন যে ভোটের কথা হচ্ছে, সে সামনের যে ভোটটা যদি যেন হয় ঠিক মতো, যেন সব দল, আওয়ামী লীগ সহ সব দল যোগ দিতে পারেন, এইসব বিষয়ে কথা বলছেন যারা, তাদেরকে আমি মনে করি সাহসী পদক্ষেপ নিচ্ছেন এবং তাদেরকে দেখে অন্যরা এগিয়ে আসবেন। আর আমরা বাইরে থেকে, দূরে থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দিয়ে যাব। এবং আমি মনে করি আমরা বাইরে থেকে রাজনৈতিকভাবে যারা কাজ করছেন, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে যারা এগিয়ে আছেন, তারা যদি আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা মোটিভেট করবার চেষ্টা করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে আবার উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলি, তাদেরকে জাগিয়ে তুলবার চেষ্টা করি, এটা কাজে লাগবে। সুতরাং আমরা হতাশ হব না, আমরা সাহসের সাথে এগিয়ে যাব। আমি মনে করি আমরা আবার আমাদের মুক্তিযুদ্ধের দেশকে ফিরে পাবো। অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার করে আশার বাণী শুনালেন, একই সাথে আমরা কিভাবে কাজটা করতে পারি। তো আমি বাবলু ভাইয়ের কাছে আমার সর্বশেষ প্রশ্ন করব, তার আগে আমি আসলে আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই, যে ধানমন্ডি ৩২ নম্বরে যে আমরা সারাদিন ভিডিওটা ঘুরেছে গতকাল, এই ছেলে যে তার সারাদিনের উপার্জন দিয়ে ফুল দিতে গিয়েছিল, সামান্য ফুল দিতে যাওয়ার অপরাধে তাকে হত্যা চেষ্টা মামলায় এখন কারাগারে
অসম্ভব রকমের নির্যাতন করা হচ্ছে বলে আমরা জেনেছি, এবং তার মুখ দিয়ে স্বীকারোক্তি বের করার চেষ্টা করা হচ্ছে যে সে আওয়ামী লীগ বা কোনো একটা যুবলীগ বা কোনো একটা কিছুর নেতা বা কোনো একটা কিছুর কর্মী। এবং আমি সারা পৃথিবীর সমস্ত মুক্তিযুদ্ধ যারা ভালোবাসেন, মুক্তিযুদ্ধ প্রেমী মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই যে ছেলেটা যার নাম আজিজুল ইসলাম সম্ভবত, তার সমস্ত ঠিকানা ফেসবুকে দেওয়া আছে, এবং যে ফুলটা ঘুরছে সেখানে সে স্পষ্ট লিখেছিল সে কোনো দলীয় কেউ না। তাকে উদ্ধারের জন্য আমাদের হৃদয়বান ব্যক্তি এবং যাদের সামর্থ্য আছে, যাদের বিন্দুমাত্র সামর্থ্য আছে, তারা এগিয়ে আসবেন। এই সামান্য রিক্সা শ্রমিক যিনি শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসার অপরাধে জেলে আছেন, তো সেই এইটার এখন আমি আসলে বাবলু ভাইয়ের কাছে একটু যেতে চাই। সেটা হচ্ছে, বাবলু ভাই, যেটা ছবিটা আমি দেখলাম এটা আমাদের প্রতীকী ছবি, আজকের বাংলাদেশের প্রতীকী একটা ছবি, যে আপনি যেটা বলেছিলেন 1971 সাথে মিলে যায়, 1975 সালের সাথে মিলে যায়। আপনার কাছে আমি সর্বশেষ, আজকে যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে, একটু শুনতে চাই যে 1975 সালে আপনারা সেম পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছিলেন কেমন করে, এবং আজকের বাংলাদেশকে নিয়ে আপনি কতটা আশাবাদী বা আবার ঘুরে দাঁড়াবে কিনা। আমরা আসলে কোনোদিনই হতাশ ছিলাম না, আমি এখনো হতাশ না। 1971 সালে সামনাসামনি যুদ্ধে ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে প্রত্যেকটা বাড়ি ঘরে ঢুকে ঢুকে, হ্যালো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে পাকিস্তানি আর্মিরা আমার চোখের সামনে, যাকে সামনে পাইছে নারী, পুরুষ, শিশু, কিশোর, কিশোরী প্রত্যেককে গুলি করে হত্যা করেছে। মেয়েদেরকে তো ওরা তুলে নিয়ে গেছে, ঘরের মধ্যেই ধর্ষণ করেছে। 8-10 বছরের মেয়েদেরকে ধর্ষণ করে মেরে ফেলেছে। মেরে ফেলে পেট্রোল ঢেলে পুরো বাড়ি ঘর তো সব পুরায় আগুনে জ্বালিয়ে সারকার করে দিয়েছে। এগুলো আমার চোখে দেখা। আমরা 15-20 জন ট্যাঙ্কের বিরুদ্ধে, যশোর জেলা স্কুলের সামনাসামনি ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে মারাত্মক আহত অবস্থায় আমরা বন্দী হই। 15-20 জন আমাদেরকে তুলে নিয়ে যায়, সার্কিট হাউসে নিয়ে যায়, রাইফেলের বাট দিয়ে পিটায়, হাত পা ভেঙে ব্যানেট চার্জ করে সব হত্যা করেছে। আমার সৌভাগ্য যে সেই মৃত্যুপুরী থেকে আমি একমাত্র বেঁচে ফিরে আসছিলাম। তারপরেও কিন্তু আমি কোনোদিন হতাশ হইনি, আমি এখনো হতাশ না। আমি জানি জীবনটাই এরকম, আপনাকে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। আপনি যতদিন বাঁচবেন, যেখানেই হোক না কেন, পৃথিবীর যেখানেই, সে যত বড় ধনী দেশ হোক, উন্নত দেশ হোক না কেন, আপনাকে যুদ্ধ করে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। আমি এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। অতএব 75 সালেও আমরা ওই 71 সালের মতো প্রতিকূল অবস্থার মধ্যে যুদ্ধ করে আবারও আমরা জয়ী হয়েছিলাম। কিন্তু আমি বললাম যে রাজনীতিকদের ভুল ভ্রান্তির কারণে, আমি আবারও বলবো, সাংস্কৃতিক অঙ্গনের চেষ্টা, চেতনা সবই ঠিক আছে, কিন্তু আমি নিজেও কিন্তু উদীচীর ভাইস প্রেসিডেন্ট ছিলাম এক সময়। এটা জানা ছিল না। হ্যাঁ, আমি বাংলাদেশ উদীচীর এক সময় পান্না কায়সার যখন প্রেসিডেন্ট ছিলেন, আমি একজন ওয়ান অফ দেম ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি আবার চলে গেল। হ্যাঁ, আমি কিন্তু নাটক করতাম এক সময়। আচ্ছা, আমি যশোরে এক সময় নাটকে, বাবলু ভাই আপনার হচ্ছে ছবিটা আবার চলে গেছে, আপনার আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, কিন্তু না, আপনার ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সমস্যা। কোথায় যে সমস্যা হচ্ছে বুঝলাম না। কথাটা উনি বলতে থাকুন, ওনার ইন্টারনেটে আপনি কথা বলতে থাকুন। আমি আপনার 84 সালে জাপানে চলে যাই স্টুডেন্ট ভিসায়। তার আগ পর্যন্ত কিন্তু আমি যশোরে এবং এমনকি টেলিভিশনে আমি ছোটখাটো অভিনয় করতাম। আমি যার জন্য আমি এই কারণে বলতেছি যে সাংস্কৃতিক অঙ্গনের সাথে কিন্তু আমার একটা ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম। আজকের বাংলাদেশের এই অবক্ষয় এবং অবনতির জন্য আমি সাংস্কৃতিক অঙ্গনের দোষ দেব না।
আমার অভিজ্ঞতা আমি মনে করি রাজনীতিকদের অন্যায় অনাচার লোভ লালসার কারণেই কিন্তু আজকের এই অবক্ষয় এবং অবনতি। কারণ একটা দেশের সবকিছু কিন্তু নির্ভর করে রাজনীতিকদের উপরে। লিডারশিপ যদি সৎ না হয় তাহলে সেই দেশে অন্য সমস্ত অঙ্গনই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার নেতা এই জায়গাটাতে পরিপূর্ণভাবে একমত। আমি শুধু লাস্ট আমরা যদিও শেষ করতে চাই, কিন্তু সংস্কৃতির সরাসরি এখনো কর্মরত জায়গায় অ্যানি আপা আছেন। আমি এই প্রশ্নটা না করেই পারছি না অ্যানি আপাকে, যে আমরা কিন্তু দেখেছি যে 2024 সালের যে গণ আন্দোলনের কথা আমরা দেখলাম, সেখানে আমরা ব্যাপকভাবে সংস্কৃতির বড় বড় সংগঠন এবং ব্যক্তিত্বদেরকে তারা তুমি কে আমি কে রাজাকার এই স্লোগানের পাশাপাশি দাঁড়াতে এবং এক ধরনের হোমিজিক্যাল জায়গায় আসতে এবং এখন পর্যন্ত কিন্তু তারা দোটানার মধ্যে আছে। সেই জায়গাটাতে তাদের জায়গাটা তারা পরিষ্কার করছে না। যে উদীচীর কথা বাবলু ভাই বললেন, সেই উদীচী সহ আরো অনেক সংগঠন, ইভেন দো অনেক বাম সংগঠন যাদেরকে আমরা প্রগতিশীল মনে করি, আপনার কি মনে হয় কেন এই অধঃপতন বা কেন এই জায়গাটাতে তারা আসলো? আসলে এই অধঃপতনটা হয়েছে কারণ কি আমি বললাম তো, যে আমার এমপি মন্ত্রী আমার নেতৃবৃন্দ যখন দেখলাম যে তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, তখন আমার ভিতরেও তো একটা লোভ কাজ করে। এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দরা এই সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দদেরকে নষ্ট করে ফেলেছে টাকা পয়সা সব সুযোগ সুবিধা দিয়ে। তাদের নিজেদের স্বার্থে তারা তাদেরকে হাতের মধ্যে করায়ত্ত করার জন্যই কিন্তু এই অবক্ষয় সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা চেষ্টা করেছে কিভাবে তাদেরকে রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দকে বা এমনকি কর্মীদেরকেও টাকা পয়সা সুযোগ সুবিধা দিয়ে কিভাবে তাদের পক্ষে নেবে এবং তারা কিভাবে ক্ষমতা দখল করবে এবং লুটপাট করবে, নিজেদের ভোগ বিলাসিতা করবে, ক্ষমতা দখল করবে। এই মানসিকতার কারণেই কিন্তু আমাদের সর্বাঙ্গনের চরিত্র নষ্ট হয়ে গেছে। আচ্ছা, না এটা আমি আপনার ওই জায়গা পেয়েছি যে আসলে মাথার এক জায়গায় পচন দেখলে সেই পচনটা আসলে সারা শরীরে ছড়িয়ে যায়। অ্যানি আপা, এ বিষয়ে আপনি কি কিছু বলতে চান কিনা একদম সর্বশেষ কমেন্ট হিসেবে আমরা এটা? আমি গত বছরের 24-এ যে আন্দোলনের কথা বলা হয়েছে, যে আন্দোলনের ধোঁয়া তুলে আসলে একটা ধাপ্পাবাজি এবং চালাকি একটা খেলা চলেছে, সেই ধাপ্পাবাজি এবং চালাকি খেলাটা তো এটা অনেক দিন না যাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারে নাই। সবাই ভেবে নিয়েছিল যে এটা একটা সত্যিকারের স্বৈরাচার আন্দোলন, কিন্তু এটা যে পয়সা দিয়ে এটা যে পয়সার খেলা, সেটা অ্যাটলিস্ট মিছিলগুলোতে যে পয়সার খেলা হচ্ছিল সেটা তো আমরা একদিন পরেই এখানে জানতে পেরেছি। এখানে যে টাইম স্কোয়ারে যে মানুষ দলে দলে গিয়েছিল, বিশেষ করে ইয়াং জেনারেশন, আমার একেবারে কাছের মানুষ, তারা $1,000-1,500 করে পেয়েছে। এরা ছাত্র দল, এবং তাদেরকে বলা হয়েছে যে তুমি ব্যানার নিয়ে আসবা, পোস্টার নিয়ে আসবা, তোমার যা খরচ লাগে তুমি করবা খাওয়া দাওয়া করার জন্য। এক একজন ছাত্রকে যদি $1,000-1,500 দিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়, এই মিছিল তো আমরা আগে যে শুনতাম যে মিছিলে নাকি লোক ভাড়া করে আনা হয়, তো এটা তো এখন মানে এটা একটা এটা কি বলবো, যে এটাকে রেকর্ড আসলে নিউয়েস্ট এডিশন। এইটা দিয়ে যদি আপনারা স্বৈরাচার আন্দোলন দমন করার জন্য এইটাই যদি শুরু হয়, তাহলে বাকি সব জিনিসগুলো তো এগুলা একটু প্ল্যান করা সাজানো জিনিস। তাদের যে একটা দুরভিসন্ধি আছে, সেই দুরভিসন্ধিটা হলো বাংলাদেশ যে পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশ হয়েছে, সেইটাকে আবার এই কি বলবো, যে বদলা নিতে হবে। যে পাকিস্তান কিভাবে হারলো এর বদলা নিতে হবে। সে বদলা নেওয়ার যে একটা দুরভিসন্ধি, সেটা যে এইভাবে প্ল্যান করে করে এগিয়ে গিয়েছে, এটা তো বুঝতে নিউ জেনারেশনের সময় লেগেছে, একটু সময় লেগেছে। কিন্তু তারপরে আমাদের জেনারেশন যারা অনেকে বুঝেও বুঝছেন না, তাদের মধ্যে কিছু লোক কিন্তু ভাবছেন যে এত গলাবাজি করলাম, এখন এত সহজে কিভাবে
কিভাবে হেরে যায়, কিভাবে মেনে নেয়, ভুল স্বীকার করি, এটা তার থেকে চুপ থাকাই ভালো। এরকম আছেন লাল হয়ে লালি চুপ করে আছেন, এরকম একদল আছেন। আরেক দল আছেন যে সেফ গেম খেলার জন্য, বাবা আমার কোনো দলে যাওয়ার দরকার নেই, আমি গান গাই, আমি গান গেয়ে যাব। কিন্তু এটা তো হয় না, নিরপেক্ষ একটা মানুষ নিরপেক্ষ কখনো থাকতে পারে না। আপনি যখন সামনে আসলেন না তার মানেই আপনি একটা দলকে সমর্থন করছেন, এটা বোঝা যাচ্ছে। অবশ্যই নিরপেক্ষতা মানে ভণ্ডামি। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে। আর কিছু 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 লোক আছে ভয় পাচ্ছেন, তারা ভয় পান যে এখনকার যে স্লোগান বা একের যুক্তি তর্কের বিষয়গুলো তো সেই পর্যায়ে নাই। একটা সবকিছুতেই একটা অসৌন্দর্য হিংস্রতা এসে গেছে। মানুষকে কমেন্ট করেন খুব খারাপ ভাবে, এই জায়গায় নিজেদেরকে কেউ নিয়ে যেতে চান না, সেই ভয়ও আছে। সেই কারণে সব মিলিয়ে একটা জগাখিচুড়ির অবস্থার মধ্যে আমরা আছি। কিন্তু আমি এখনো মনে করি, এবং শেষ কথা এটাই বলবো, আমাদের মতো মানুষরা আমরা আমাদের কথাগুলো জোরে সোরে বলতে থাকবো। আমরা মুক্তিযুদ্ধের গান, কবিতা, আবৃত্তি, অঙ্কন এগুলো নিয়ে করতেই থাকবো, যাতে করে যারা ভুল বোঝার দিকে যাচ্ছেন তারা আমাদের কথাগুলো তাদের কানে যায় এবং তারা বিবেচনা করেন কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকের অ্যানিয়াপা আপনার যে অসাধারণভাবে আপনি বর্ণনা করলেন, বিশেষ করে পরিস্থিতি এবং নতুনদেরকে আনার ক্ষেত্রে, এবং যারা এখনো দোদুল্যমান আছেন, যারা টাকা নিয়ে স্বার্থের কারণে এজেন্সিশিপ করছেন, তাদের কথা আলাদা। তাদের বাইরে আমার মনে হয় যে ব্যাপক জনগোষ্ঠী এখন অলরেডি বুঝতে পারছেন, এবং তাদের ভবিষ্যতের জন্য, নতুন তাদের প্রজন্মের জন্যই আসলে আমাদের সঠিক পথে আসা, সবাই ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। তো বাবলু ভাই এবং অ্যানিয়াপা, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আবারও অবশ্যই কোনো পর্বে দেখা হবে ৭১-এর প্রহরীর এই আয়োজনে। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের আলোচনাটা ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি সার্বিক দিক থেকে আমাদের কথা বলতে, অতীত অভিজ্ঞতা, বর্তমান অভিজ্ঞতা এবং ভবিষ্যতের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা আলোকপাত করার জন্য। আপনারা যে যেখানে আছেন, যদি মুক্তিযুদ্ধের সপক্ষে থাকেন এবং আমাদের এই অনুষ্ঠান ভালো থাকে এবং আরো পরবর্তী আমাদের অনুষ্ঠানগুলো দেখতে চান, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল রওশন ৭১-কে। এবং ফেসবুক লাইভে তো দেখছেন, আপনাদের কমেন্টস, আপনাদের সব মন্তব্য আমাদের জন্য খুব জরুরি। কারণ হচ্ছে আমরা চাই আপনাদের মতামত নিয়েই এগিয়ে যেতে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন। শুভ রাত্রি। জয় বাংলা। জয় বাংলা। থ্যাংক ইউ।